ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, চণ্ডীর আদেশ পান। চণ্ডীর আদেশ পেয়েছিল জাম্বুবান, বীর হনুমান কলিঙ্গবাসী না গুজরাটবাসী? উত্তর হবে বীর হনুমান। প্রশ্ন, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। আংটিটি ছিল মহর্ষি কর্ণের রাজশ্যালকের, শকুন্তলার না প্রিয়ংবদের? উত্তর হবে শকুন্তলার। প্রশ্ন, ইলিয়াসের সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গিয়েছিল কিরবিজরা, কাজাকিরা, প্রতিবেশীরা না মোহাম্মদ শাহ? উত্তর হবে কিরবিজরা। পরের প্রশ্ন, সুকুমার তার মাস্টার মশাইকে নিয়ে গল্প লিখে পত্রিকা সম্পাদকের কাছ থেকে পেয়েছিলেন 10 টাকা, 12 টাকা, 15 টাকা না 20 টাকা? উত্তর হবে 10 টাকা। পরের প্রশ্ন, ইলিয়াস তার বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছিল বড় ছেলে বউকে, ছোট ছেলে বউকে, মেয়ে জামাইকে, প্রধান চাকরকে? উত্তর হবে ছোট ছেলে বউকে। পরের প্রশ্ন, সংবৃত স্বরধ্বনি হলো এ অ, আ, কোনোটিই নয়? উত্তর হবে কোনোটিই নয়। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর ডায়েরিটা যার থেকে পাওয়া গিয়েছিল তিনি হলেন প্রফেসর শঙ্কু, তারক চাটুর্যে, প্রহ্লাদ, অবিনাশবাবু? উত্তর হবে তারক চাটুর্যে। পরের প্রশ্ন, শঙ্কুর ডায়েরি লেখায় লেখক প্রথমবার যে রঙটি দেখেছিলেন লাল, সবুজ, নীল, কালো? উত্তর হবে সবুজ। দুয়ে থেকে রয়েছে কম বেশি 15টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কার লেখা, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি মধ্যযুগের কবি মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত। পরের প্রশ্ন, কলিঙ্গ দেশে কতদিন টানা বৃষ্টিপাত হয়েছিল? কলিঙ্গ দেশে টানা 7 দিন প্রবল বৃষ্টিপাত হয়েছিল। পরের প্রশ্ন, দুষ্মন্ত প্রদত্ত আংটিটি শকুন্তলা কীভাবে হারিয়ে ফেলেছিল? সতীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে জলে পড়ে গিয়ে শকুন্তলা আংটিটি হারিয়ে যায়। পরের প্রশ্ন, কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? দীর্ঘ 35 বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল। পরের প্রশ্ন, মাস্টার মশাইয়ের মতে স্বর্গের দরজায় কী লেখা আছে? স্বর্গের দরজাতেও নাকি প্লেটোর দোরগোড়ার মতো লেখা আছে যে অঙ্ক জানে না তার প্রবেশ নিষেধ। পরের প্রশ্ন, সারা রাত মিছে দাঁড় টানি। সারা রাত দাঁড় টানা কেমন করে মিছে হয়ে যায়? কবির নৌকা তটের কিনারে নোঙরে বাঁধা পড়েছে, দাঁড় টেনে তাকে এগোনো যায় না। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর ডায়েরির পৃষ্ঠাগুলির বিশেষত্ব সম্পর্কে বোমযাত্রীর ডায়েরিতে লেখক কী জানিয়েছেন? প্রফেসর শঙ্কুর ডায়েরির পাতাগুলি টানলে রবারের মতো বেড়ে যেত, তাছাড়াও পোড়ানো ছিল অসম্ভব, আবার কালির রঙও বদলে যেত। প্রফেসর শঙ্কুর দলের সদস্যদের কারা কত ওজন ছিল, বা প্রফেসর শঙ্কুর দলের সদস্যদের কার কত ওজন ছিল? প্রফেসর শঙ্কুর দলের সদস্য প্রহ্লাদের 2 মণ 7 সের, শঙ্কুর 1 মণ 11 সের, বিদুশেখরের 5.5 মণ ওজন ছিল। পরের প্রশ্ন, বিদুশেখর টাফায় কাদের বাস বলেছিল? তো লিখবে বিদুশেখর বলেছিলেন যে টাফায় সৌরজগতের সব থেকে সভ্য লোকেরা বাস করে। প্রশ্ন, টাফার অধিবাসীরা কোথায় থাকে? উত্তর লিখবে টাফার অধিবাসীরা গর্ত দিয়ে মাটির ভেতরে ঢুকে যায় এবং সেখানে বাস করে। পরের প্রশ্ন, স্বরভক্তি কাকে বলে? স্বরভক্তি কথাটির অর্থ স্বরের দ্বারা বিভাজন, যেহেতু মধ্য স্বরাগমে যুক্তব্যঞ্জন স্বরধ্বনি দ্বারা বিভাজিত হয় তাই এই প্রক্রিয়াকে স্বরভক্তি বলে। পরমেশ্বর শত নাসিক ভবন কি? মূল শব্দের মধ্যে নাসিক ব্যঞ্জন না থাকা সত্ত্বেও শব্দ রূপান্তরের প্রক্রিয়া আপনা থেকেই অনুনাসিক হয়ে গেলে তাকে বলে শত নাসিকী ভবন, যেমন পেচক থেকে পেঁচা, পিপিলে থেকে পিঁপড়ে। পরে হচ্ছে উষ্মধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। উষ্ম ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বেরিয়ে যাওয়ার পথ একেবারে বন্ধ না হলেও খুবই সংকুচিত হয়, ফলে চাপের সৃষ্টি হয়ে একটা শীষ জাতীয় ধ্বনি উৎপন্ন হয়, যেমন তালবস্য, দন্তস্ব আর হ। তিনি তাকে রয়েছে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান 3। প্রথম, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী, জৈমিনীকে কলিঙ্গবাসীরা জৈমিনীকে স্মরণের কারণ কি? উত্তর লিখবে জৈমিনীর পরিচয়। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে উল্লেখিত জৈমিনী হলেন এক বাকসিদ্ধ ঋষি। এনার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায়। এই বিশ্বাসে বজ্রপাতের সময় মানুষ এই চন্দ্রভাবে এর নাম কীর্তন করে। যখন কোনো সম্মানীয় ব্যক্তি বা বর্গের নাম বলা হয় তখন এর চন্দ্রবিন্দু হয়। কলিঙ্গবাসীর জৈমিনীকে স্মরণের কারণ, কলিঙ্গ দেশের আকাশে হঠাৎ ঘন কালো মেঘ জমে ওঠে।
আকাশ ভাঙা মেঘ থেকে বৃষ্টি নামে মুষলধারায়, মেঘের গভীর গর্জন, ঘন ঘন বজ্রপাত, ঝড়ের প্রবল তাণ্ডবে কলিঙ্গবাসী ভীত হয়ে পড়ে। এই ভীষণ বিপদ থেকে উদ্ধার পাওয়ার আশায় তারা ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। নেক্সট কোশ্চেন, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে, কথাটির তাৎপর্য লেখো। তো লিখবে, কবি তার রচিত সাহিত্য কৃতিগুলি নিয়ে ভেসে যেতে চান দূর দূরান্তে। সাত সমুদ্রের পাড়ের সেই সুদূর জগতে কবি তার মনের আনন্দ খুঁজে পাবেন। এই আশায় কবি প্রতিদিন বুক বাঁধেন, যেন তিনি নৌকার দাঁড় টেনে গন্তব্যে চলেছেন, কিন্তু পরমুহূর্তেই তার মনে পড়ে যায় বাস্তব জীবন ও সংসারের দায়িত্ব হাইপেন কর্তব্য ত্যাগ করে তিনি কোনোদিনই গন্তব্যে যেতে পারবেন না। তাই গভীর হতাশার সঙ্গে কবি আলোচ্য উক্তিটি করেছেন। চারিদিকে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, অতিথিরা হেসে উঠল। কারা? কার কোন কথা শুনে অতিথিরা হেসে উঠল? লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে ইলিয়াসের স্ত্রী শাম সেমাগির কথা শুনে অতিথিরা হেসে ওঠে। শাম সেমাগি অতিথিদের বলে যে দীর্ঘ 50 বছরের সম্পদশালী জীবনে সুখের সন্ধান করেও সুখ তারা খুঁজে পায়নি। তাদের জীবনে একান্তে কথা বলার বা ঈশ্বরের কাছে প্রার্থনা করার অবকাশ ছিল না। সব সময় ভাবনা হতো আতিথেয়তা নিয়ে কেউ নিন্দা করবে কি না সে কথা ভেবে। মজুরদের দিকে কড়া নজর দিতেই ইলিয়াস দম্পতির সময় কেটে যেত, কিন্তু শেষ বয়সে ভাড়াটে মজুর হিসাবে কাজ করার সময় তারা জীবনের প্রকৃত সত্যকে খুঁজে পেয়েছে। মনের সুখে স্বামী হাইতেন স্ত্রীর আলাপ হাইপেন আলোচনা বা ঈশ্বরের কাছে প্রার্থনার অবকাশও তাদের রয়েছে। এটা 50 হবে। 50 বছর ধরে সুখ খুঁজে ফিরলেও প্রকৃত সুখ তাদের জীবনে কখনো আসেনি। অতিথিরা ইলিয়াস পত্নীর বলা এই কথাগুলি শুনে হেসে ওঠে। পরের প্রশ্ন, আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে। বক্তাকে তার গায়ের রক্ত কেন হিম হয়ে যেত? উদ্ধৃতির বক্তা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের কথক সুকুমার। স্কুলের অঙ্কের মাস্টারমশাই তার নাম ধরে ডাকলেই সুকুমারের গায়ের রক্ত হিম হয়ে যেত। বরাবর ওই অঙ্কে দুর্বল ছিল। অপরপক্ষে মাস্টারমশাই মনে করতেন অঙ্ক না পারাটা ভয়ানক লজ্জার। তাই কোনো ছাত্র অঙ্ক না পারলেই তার পিঠে নেমে আসতো মাস্টারমশাইয়ের প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড়। এই মারের ভয়ে ছেলেবেলায় বহুদিন সুকুমারের গায়ের রক্ত হিম হয়ে যেত। পাশে দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। তা তো জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। বক্তা কাকে উদ্দেশ্য করে অর্থাৎ বলেছেন ওই ব্যক্তির প্রতিক্রিয়া কী ছিল? কালিদাসের ধীবর বৃত্তান্ত থেকে নেওয়া নাট্যদোষে রাজশ্যালক ধীবরকে উদ্দেশ্য করে প্রশ্নটিত মন্তব্যটি করেছেন। ধীবরের পেশা নিয়ে রাজশ্যালক ব্যঙ্গ করলে ধীবর তার তীব্র প্রতিবাদ করে। সেরকম কথা বলতে রাজশ্যালককে নিষেধ করে এবং আরও বলে মানুষ যে বৃত্তি নিয়ে জন্মেছে তা নিন্দনীয় হলেও কখনো পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণের উদাহরণ দিয়ে সে জানায় স্বভাবে দায়ী পরবশ হলেও যজ্ঞে পশুবধের সময় নির্দয় হন, অর্থাৎ কোনো পেশায় সম্পূর্ণভাবে ত্রুটিহীন নয়। প্রশ্ন, তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কোন ঘটনার মাধ্যমে এই বন্ধুত্ব স্থাপিত হয়েছিল? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে উল্লেখিত প্রশ্নটিত উক্তিটির বক্তা হলেন রাজশ্যালক। ধীবরকে উদ্দেশ্য করে বলা এই কথার মাধ্যমে রাজশ্যালক ধীবরকে তার বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। প্রাথমিকভাবে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা আংটিটি পেয়ে রাজশ্যালক ধীবরকে চোর বলে সন্দেহ করেছিল এবং তার পেশা নিয়ে বিদ্রুপ করেছিল। এমনকি এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে, এ জাতীয় বিরূপ মন্তব্য তারা করে। কিন্তু মহারাজ যখন রাজশ্যালককে বলেন যে ধীবর আংটি পাওয়া সম্পর্কে যা বলছে তা সব সত্য, তখন রাজশ্যালকেরও মনোভাবের পরিবর্তন ঘটে। রাজা আংটির সমমূল্যের অর্থ পুরস্কার হিসাবে রাজশ্যালকের হাতে দিয়েই ধীবরকে পাঠিয়েছিলেন। এসব ঘটনা রাজশ্যালককে প্রভাবিত করে। রাজশ্যালক এরপরই ধীবরকে তার বন্ধু হিসাবে গ্রহণ করে নেন। এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, ধীবরের সততা রাজার মাধ্যমে স্বীকৃত হওয়ার পরই রাজশ্যালক নিজের ভুল বুঝতে পারেন, তিনি নিজেকে সংশোধন করে নেন। দ্বিতীয়ত, রাজার মনোভাব বুঝে রাজশ্যালক আর ধীবরকে অবজ্ঞা করতে সাহস পায়নি, বরং ধীবরের সাথে বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে রাজার প্রতি তিনি নিজের আনুগত্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন। 6 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তা কীভাবে কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছিল বুঝিয়ে দাও। ভালো গুরুত্ব দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা বড় হয়ে যাবে, তোমার অসুবিধা হবে। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, সারা রাত তবু দাঁড় টানি। কবি সারা রাত দাঁড় টানেন কেন? তবু কথাটি বলার কারণ কি? এই দাঁড় টানার মধ্যে দিয়ে কবির কোন মানসিকতা ফুটে উঠেছে?
উত্তরে দেখে নাও, পয়েন্ট করবে দাঁত টানার কারণ। ভালো করে দেখে নাও, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। পয়েন্ট করবে তবু বলার কারণ। পরের পয়েন্ট করবে কবি মানসিকতার পরিচয়। সাথে থেকে রয়েছে কম বেশি 150টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5। প্রথম, ভাগ্য যেন চাকার মতো ঘোরে, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। পয়েন্ট করবে উদ্দিষ্ট ব্যক্তি। পরের পয়েন্ট করবে এমন বক্তব্যের কারণ। ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরটা। পরের প্রশ্ন রয়েছে এই অপরাধ আমি বইব কী করে, এই লজ্জা আমি কোথায় রাখবো, অপরাধ বোধ ও আত্মগ্লানি দূর হয়ে কীভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটল তা সংক্ষেপে লেখো। ভালো করে উত্তরটা দেখে নাও। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। 8 থেকে রয়েছে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান 5। প্রথম, তারক চাটুর্যের কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরি প্রাপ্তির কাহিনী নিজের ভাষায় লেখো। ভালো করে দেখে নাও উত্তরটা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা ভিডিওকে থামিয়ে উত্তরটা পড়ে নাও। দেখো পরের প্রশ্ন রয়েছে লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরি পেয়েছিলেন, ডায়েরিটির বিশেষত্ব কী ছিল। এটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভালো করে দেখে নাও। পয়েন্ট করবে ডায়েরিটির বিশেষত্ব। প্রথম পয়েন্ট করবে রহস্যময় কালী, পরের পয়েন্ট করবে বিস্ময়কর পৃষ্ঠা, পরের পয়েন্ট করবে আশ্চর্যের বিষয়। ভালো করে দেখে নাও। তোমাদের রয়েছে 8.3 ভাব সম্প্রসারণ করো। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট। ভালো করে দেখে নাও, খুব সহজভাবে কিন্তু ভাব সম্প্রসারণের লেখা রয়েছে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নাও উত্তরটা। ভাব সম্প্রসারণটা কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশন কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। হচ্ছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।